ঢাকার পর চট্টগ্রামে আজ শুরু হচ্ছে হজযাত্রা। প্রথম দিন ৪১৯ যাত্রী নিয়ে ছেড়ে যাবে বিমান। মোট ১৭টি ফ্লাইটে যাবেন ৭,০০০ মুসল্লি। ২ দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন প্রকল্প, বেড়েছে খরচও। ওয়াসার অদক্ষতাকেই দুষছেন বিশেষজ্ঞ। দ্রুত এগোচ্ছে কাজ, দাবি কর্তৃপক্ষের। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে শত শত একর জমি চাষের অযোগ্য। ক্ষতিগ্রস্ত কক্সবাজারের হাজারো কৃষক। উখিয়া টেকনাফের নদী খাল পরিণত ড্রেনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ। অগ্নিকাণ্ড ও ভূমিকম্প ঝুঁকিতে ব্রাহ্মণবাড়িয়া শহর, সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। এবং খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ, আতঙ্কে খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে লোকসানের শঙ্কা, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঢাকার পর আজ চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজযাত্রা। বিকেল ৫টায় শাহ আমানত বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে ফ্লাইট। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। কিন্তু যাত্রীরা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের যাবতীয় কার্যক্রম শেষে কিন্তু উপরে যাচ্ছেন এবং সেখানে একটু চট্টগ্রামের সিটি ডাক্তার শাহাদাত হোসেন সেটি উদ্বোধন করবেন। এই মুহূর্তে কিন্তু যাত্রীরা সেখানে যাচ্ছেন। জানিয়ে রাখি, এবারে কিন্তু চট্টগ্রাম থেকে প্রায় ৭,১০০ যাত্রী যাবে চট্টগ্রাম থেকে এবং তারা প্রায় ১৭টি ফ্লাইটের মধ্যে ১৪টি যাবে জিদ্দার উদ্দেশ্যে আর ৩টি যাবে মদিনার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে যেটি অর্থাৎ বিকেল ৫:৩০টার দিকে যে ফ্লাইটটি যাবে সেটিতে করে প্রায় ৪১৯ জন যাত্রী যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু যাবতীয় কার্যক্রম শুরু করার জন্য কিন্তু তারা ইমিগ্রেশনে যাচ্ছেন। সেখান থেকে তারা কিন্তু বিকেল ৫টার দিকে যাত্রা শুরু করবে এবং এর আগে কিন্তু মেয়রের তাদেরকে মেয়র তাদের যাবেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের নানা সমস্যাগুলো কথা বলবেন। কিছুক্ষণ আগে আমরা এখানে পরিচালকের সাথে কথা বলেছিলাম, হাউস যাত্রীদের যে নির্বিঘ্নে যা যেতে পারে সেজন্য যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। আজকে তথ্য জানিয়ে রাখি, এই পর্যন্ত কিন্তু গত ৩ বছর থেকে কিন্তু এই বছরে অর্থাৎ গত বছরকে ৮,০০০ হাজি হজ করতে গিয়েছিলেন, এই বছর সেটি ৭,০০০ নেমে এসেছে এবং ২০২৩ সালে কিন্তু গিয়েছিলেন ১০,০০০ এবং ২০২২ সালে গিয়েছেন ১২,০০০। অর্থাৎ প্রতি বছরে কিন্তু হাজির সংখ্যা কমছে। যদিও আমরা জানি এবারে হজের খরচ কিন্তু অনেকটাই, প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা কিন্তু কমে গেছে, সেটা আমরা জানি। তারপরেও কিন্তু হজের হাজিদের সংখ্যা কমেছে। সবকিছু মিলে যেতে বলা যায়, ঠিক বিকেল ৫:৩০টার দিকে বাংলাদেশ জন্য একটি ফ্লাইটে করে প্রায় ৪১৯ জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে হজ ফ্লাইট চালিয়ে যাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পেয়েছে আমার কাছে সর্বশেষ তথ্য। হজযাত্রার খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম নগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পের মেয়াদ ২ দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র ৫৬%, মাত্র ৬৫%। ব্যয় বেড়েছে ১,৪১১ কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকেই দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিষ্ঠানটির দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের হালি শহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। ১৬৩ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট ২০০ কিলোমিটার পাইপলাইন, ১৫টি পাম্প স্টেশন এবং ১৪৪ কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ৩,৮০৮ কোটি ৫৮ লাখ টাকা। ২ দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,২১৯ কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত ৩ বছরে অগ্রগতি মাত্র ৬৫%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারবে, ওই রকম লাইনে এটা আমাদের প্রজেক্টে যাবে। এই কাজগুলো মোটামুটি সব মিলে ৬৫% অগ্রগতি। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে ৬টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় ২০ লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে।
প্রকল্পে মোট 180 কিলোমিটার অগভীর এবং 20 কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে 90 কিলোমিটার। তবে পুরো নগরীকে স্যানিটেশন ব্যবস্থায় আনতে সময় লাগবে 2035 সাল পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে 2035 সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 2070 সাল। 2070 সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছুকে আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, একটা সঠিক পরিকল্পনার অভাব। বাকি ক্যাশমেন্ট যেগুলো আছে এগুলো যাতে তাড়াতাড়ি আমরা পরিকল্পনা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি। যতটুকুন পিছিয়ে আছি ঠিক ততটুকুন আমরা যাতে রিকভার করতে পারি। 1963 সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও এখনো পর্যন্ত পানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ সংস্থাটি। দীর্ঘ 50 বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি কমলের কাছে। অবশেষে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম ওয়াসা 1000 কোটি টাকা খরচ করে নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আরিফ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অবশেষে চট্টগ্রাম আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে, আসলে সিস্টেমটা কি এতে নগরবাসীর কি উপকার হবে? আসলে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো বাসাবাড়ি থেকে যে তরল বর্জ্যগুলো বের হচ্ছে, বিশেষ করে ব্ল্যাক ওয়াটার এবং গ্রে ওয়াটার যেগুলো বের হয়, টয়লেটের বর্জ্য এবং ওই কিচেন শাওয়ারের যে বর্জ্যগুলো, সেগুলো সব এখন তো ড্রেনে যাচ্ছে, ড্রেন হয়ে খাল হয়ে আবার ওই যেই নদী থেকে আমরা পানি পরিশোধন করে চট্টগ্রাম শহরে দিচ্ছি সেখানে চলে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে পরিবেশের জন্য ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের এই হালদা এবং কর্ণফুলী নদী, আপনি জানেন লাইফলাইন চট্টগ্রাম শহরের, এই দুটো নদীকে বাঁচাতে হবে। যার কারণে এই পলিউশন থেকে এটাকে রক্ষা করার জন্য আমরা এই সুয়ারেজ ব্যবস্থাটা নিয়েছি। এবং আরেকটু বলে রাখি, আপনারা হয়তো এই তথ্যগুলো অনেকেই জানে না, সেটা হলো আপনি চট্টগ্রাম এয়ারপোর্টে এই যে এমিরেটসের ফ্লাইট নামে না, ওনারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছিল যে এখানে সুয়ারেজ ব্যবস্থা নেই, ভালো স্যানিটেশন ব্যবস্থা নেই, আমরা এখানে এই জন্য ফ্লাইট ল্যান্ড করাচ্ছি না। তারপরে আপনি ভিতরের আরও কিছু বিষয় আছে, ব্যবসা বাণিজ্যের বিষয়। এতদিন পর্যন্ত আমরা এটা চালু করলাম না কেন সিস্টেমটা? এটা আসলে আমরা চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজের স্বপ্ন দেখেছি 1963 সালে। আপনি জানেন হালিশহরে 163 একর জায়গা কিন্তু একোয়ার করা ছিল 1963 সালে। কিন্তু এর ভিতরে আমাদের যেটা হয়েছে, আমরা আসলে ওয়াটার সাপ্লাই নিয়ে একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু দীর্ঘ সময় লেগেছে, এটা অপেক্ষাকৃত অনেক বেশি সময় লেগেছে। 2015 সালে অর্থাৎ প্রায় 52 বছর পরে এসে আমরা একটা মাস্টার প্ল্যান করলাম, স্যানিটেশন মাস্টার প্ল্যান। এখন আমরা ইমপ্লিমেন্টেশন করছি। ওয়াটার সাপ্লাই থেকে যে লেসন লার্ন হয়েছে আমাদের, যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা দেরি হবে না। 2035 সালের মধ্যে পুরো চট্টগ্রাম শহরে একটা উন্নত স্যানিটেশন ব্যবস্থার আওতায় চলে আসবে। তাহলে আমাদের কিন্তু প্রকল্প খরচটা বেড়ে গেছে, সময় যেমন ক্ষেপণ হচ্ছে প্রকল্প খরচও বাড়ছে। কেন প্রকল্প খরচটা বাড়ছে, কেন সময় ক্ষেপণ হচ্ছে? এখানে আমি একটু বলি, প্রকল্প ব্যয় তো একটা বিষয় আছে, যেমন এই চলমান প্রকল্পে আমরা ডলারের জানেন যে একটা বিশাল ফ্লাকচুয়েশন হয়েছে গত 2 বছরের মধ্যে, তো সেটার একটা ইম্প্যাক্ট আছে। এই কাজগুলো দেশীয় কোনো কন্ট্রাক্টর করতে পারে না, এবং এগুলো কিন্তু বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান এবং বিদেশি কন্ট্রাক্টররা এই কাজটা বাস্তবায়ন করে, তাদেরকে ডলারে পেমেন্ট দিতে হয়। তো যার কারণে আমাদের এটা একটা বিষয় এখানে খুব জটিল কাজ, একটা জটিল কাজ, একটা গুরুত্বটা বুঝে পুরা দুনিয়াতে স্বীকৃত সুয়ারেজের কাজটা একটা। এই যে দেখেন আপনি এখানে 9 মিটার গভীরে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এরকম আমাদেরকে প্রায় 20 কিলোমিটার এভাবে এই পদ্ধতিতে কাজটা করতে হবে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা যেটা দেখছেন এটা 1.5 থেকে 2 মাস সময় লাগে শুধু একটা অ্যারেঞ্জমেন্ট করতে। এখানে আমাদের যে মেশিনগুলো নিচে নামাতে হবে, সেফটির ইস্যু আছে, বিভিন্ন ফ্যাসিলিটিস ক্রিয়েট করা লাগে। তো এটা পুরা দুনিয়াতে সুয়ারেজের কাজটা কিন্তু একটা জটিল এবং সময় সাপেক্ষ কাজ হিসেবে স্বীকৃত। আমরা কতটা অগ্রসর হলাম, আমাদের কাজ কতটা হয়েছে এবং আর কতটা বাকি আছে? আমাদের এখন 65 ভাগ কাজ হয়েছে। আমরা আশা করছি 2026-এর মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে, 27-এ আমরা কমিশনিং করে ফেলতে পারবো। প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরীতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সূচনা হবে। এর ফলে যে পরিবেশ রক্ষা হলো, নগরবাসীর উপকারটা কি হবে? নগরবাড়ি অবভিয়াসলি এখানে যেটা হবে যে জনস্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, তারপরে ব্যবসা বাণিজ্য হবে। এখানে আপনি এই ইপিজেড এবং সিপিজেডের ভিতরে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, আমাদের কাছে চিঠি লিখে যে ওদেরকে আমরা সুয়ারেজের যে প্ল্যানিংটা করেছি সেটা জানানোর জন্য, ওরা বিভিন্ন বায়ারকে এটা কমপ্লায়েন্সের জন্য দিতে হয়। তাহলে ভিতরে ভিতরে কিন্তু এগুলো অনেকগুলো বিষয়ের সাথে ইনভলভ।
এই সুয়ারেজ ব্যবস্থা। আপনার এটাকে যদি আমি দেখি যে না এটা আমার কী উপকারে আসবে, সেটা যদি আপনি ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে দেখেন, পরিবেশের পয়েন্ট অফ ভিউতে দেখেন, এবং সবচেয়ে বড় কথা হলো জনস্বাস্থ্যের উন্নয়ন, এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট, এবং এগুলো স্বীকৃত, এগুলো সারা দুনিয়াতে স্বীকৃত এই বিষয়গুলো। হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের পরিচালক প্রফেসর আরিফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন একটা জটিল কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম মুয়াসা, যেটি শেষ হতে চলছে এবং অন্তত 65% কাজ শেষ পর্যায়ে, এবং যেটি হলে নগরবাসী যেমন উন্নয়ন হবে ঠিক তেমনি পরিবেশ উন্নয়ন হবে, একই সাথে ব্যবসা বাড়বে এই চট্টগ্রামে। তো আমরা কথা বলছিলাম চট্টগ্রামের আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রকল্প পরিচালক প্রফেসর আরিফুল ইসলামের সাথে। সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের আগ্রাবাদে। বিভাগীয় সময় আরও থাকছে। মেঘনায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক। লক্ষ্মীপুরে বর্ষায় জোয়ারের পানিতে প্লাবনের শঙ্কা। সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে কক্সবাজারের শত শত একর আবাদি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। গত 8 বছরে উখিয়া ও টেকনাফের বহু নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসল। এজন্য ক্যাম্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। তবে সবার সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার পশ্চিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশেই 20 একর জমির মালিক স্থানীয় কৃষক গফুরুল্লাহ ও ফরিদ আলম। একসময় এ জমিতে 3 ধরনের ধান ও সবজি চাষ হতো, কিন্তু গত 8 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে অযোগ্য হয়ে পড়েছে জমিতে চাষাবাদ। একইভাবে তেলিপাড়ার উখিয়ার ঘাট এলাকায় খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। এমনকি খালের পানি ব্যবহার করা হতো সেচের জন্য। রোহিঙ্গাদের বর্জ্যে এই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। রিফিউজি আসার পর থেকে এই জমিগুলো কোনোভাবে আমরা চাষ করতে পারিনি। কৃষি বিভাগ বলছে রোহিঙ্গাদের বর্জ্যের কারণে প্রতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কমছে কৃষি জমির পরিমাণ। একই সঙ্গে উৎপাদন কমেছে খাদ্যশস্যের। অনেক দাতা সংস্থা এখানে কাজ করে, তাদেরকে এইসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং ক্যাম্প থেকে বর্জ্যগুলো কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যাতে কোনোভাবেই স্থানীয়দের কৃষি জমিতে না আসে। আলটিমেটলি আমাদের যে পরিবেশ বন্ধু যে সমস্ত জীববৈচিত্র্যগুলো ছিল সেগুলো তো নষ্ট হচ্ছে, এবং এটা ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত সরকারের। সবার সমন্বয়ে ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানের আশ্বাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার। ক্যাম্পে যারা যে সমস্ত এনজিওরা কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এলাকাবাসীর তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে উখিয়া ও টেকনাফের 1000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত, অথচ এখনও তাদের কোনো সহায়তা দেয়নি কোনো কর্তৃপক্ষ। চতুর্মুখী সংকটে পর্যটন নগরী কক্সবাজার। রোহিঙ্গাদের অবস্থানের কারণে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে স্থানীয়দের কৃষিজমি, একই সঙ্গে দূষিত হচ্ছে নদী ও সাগর। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গত 2 দশকের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া শহরে বেড়েছে নগরায়ন। গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন, যার বেশিরভাগই নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি বেড়েছে ভূমিকম্পের ঝুঁকিও। রহস্যজনক কারণে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। তদারকি প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসনেরও নেই দৃশ্যমান ভূমিকা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। জনবসতির পাশাপাশি এভাবেই ক্রমশ নগরায়নের পরিধি বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। 1968 সালে প্রতিষ্ঠিত 150 বছরের বেশি প্রাচীন পৌরসভায় বাড়ছে পরিধিও। প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠছে বহুতল ভবন, অথচ এসব ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না কাঠামো, স্থাপত্য কৌশল, ভিত্তিক কৌশল, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, উচ্চগতি পাম্পিং ব্যবস্থা, গ্যাস বিদ্যুৎ লাইনের ছাড়পত্র, আলো বাতাস চলাচলের ব্যবস্থা ও ইটিভি বাস্তবায়ন সহ নানা নীতিমালা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় 30,000-এর বেশি বাড়ির হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে নীতিমালা অনুযায়ী 6 তলা থেকে 14 তলা ভবনকে বহুতল ভবন হিসেবে ধরা হয়। এমন বহুতল ভবনের সংখ্যা অন্তত 1.5 শতাধিক, অথচ এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ নীরব। এতে বাড়ছে আগুনের পাশাপাশি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর ঝুঁকি। বাসার মধ্যে যদি কেউ মারা যায়, এই লোকটাকে যে নিচে নামানো হবে, এই ধরনের ব্যবস্থা নেই। যেভাবে একটা পরিকল্পিতভাবে একটা নগরায়ন করতে হয়, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তেমন কিছু আমরা দেখতে পারতেছি না। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে বিল্ডিংয়ের কাজ থামিয়ে দেওয়া হচ্ছে। তা পরীক্ষণে কিন্তু আবার আমরা দেখছি যে এই কাজগুলো আবার চলমান হয়ে গেছে। ম্যানেজ হওয়া থেকে বের হয়ে আসতে হবে, না হয় আমরা নিরাপদ শহর গড়ে তুলতে পারবো না। এখনই সময়, যদি কঠোর রেখে নিয়ন্ত্রণ করার সময় না হয়, সত্যি আমাদের জন্য
ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করে। এদিকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে পৌর প্রশাসক জানান অবৈধ ভবনের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আর জেলা প্রশাসক জানান নতুন করে কেউ যেন অবৈধভাবে ভবন নির্মাণ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে বিল্ডিংগুলো অলরেডি হয়ে গেছে বা যেগুলো নতুনভাবে প্রক্রিয়াধীন আছে, অবশ্যই আমরা আমাদের পৌরসভার যারা আছেন তাদের দিয়ে আইনানুগভাবে যেটা হবে আমরা অবশ্যই সেটা ব্যাপারটা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রাথমিক অবস্থা যাতে এটা যাতে রোধ করা যায় সেই বিষয়ে আমি দ্রুত মেয়র সাহেবকে বলেছি। এছাড়া যাতে সহজে যাতে মানুষ অনুমোদনটা পেতে পারে সেই বিষয়টা নজর দেওয়ার জন্য বলা হয়েছে। 18.5 বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ছোট বড় মাঝারি আকারে মিলিয়ে অন্তত 800-র বেশি ভবন রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে লোকসানের শঙ্কায় খামারিরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে খামারিদের কাছে এখন আতঙ্কের নাম গুডফক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়ার 48 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গৃহপালিত পশু। স্থানীয়রা জানান গত 14 এপ্রিল মসজিদে মাইকিং করে রামগড়ের লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিনই কারো না কারো গৃহপালিত পশু মারা যাচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে পশু লালন পালন করে এখন মাথায় হাত খামারিদের। বদলের থেকে বড় বললো যে সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলানের এক সিরিয়ালে মারিয়া গেছে। 17 তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে এবং কি মনে করেন মরতেছে। এটা অবশ্যই আমরা বিচার দাবি করি। এলাকাতে শুধু আমি না, এভাবে অনেকগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরু ছাগল মারা গেছে, অসুস্থ আছে। এই ঘটনায় চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তাকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্ত পশুর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। আমরা দুঃখিত আসলে বাস্তবে যেটা এই ধরনের কেন ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা আমার চাকরি দেখিনি, তো আমরা তাদেরকে পরামর্শ দেবো তারা আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যাতে সাথে যোগাযোগ রাখে। গত 2 সপ্তাহে অন্তত 50টি গরু ছাগল মারা গেছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিভাগীয় সময় আরও থাকছে। জমজমাট রাঙামাটির পর্যটন শিল্প, দর্শনার্থীর পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো, হোটেল মোটেলে প্রায় 100% বুকিংয়ে খুশি ব্যবসায়ীরা। লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে দিন কাটছে মেঘনা তীরের বাসিন্দাদের। বর্ষায় জোয়ারের পানিতে প্লাবনের শঙ্কায় সদর ও কমলনগরের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। বর্ষার আগেই বেড়িবাঁধ সংস্কারের দাবি নদী তীরের বাসিন্দাদের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট থেকে কমলনগর উপজেলার মতিরহাট পর্যন্ত ভেড়িবাঁধটির এখন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেড়িবাঁধটি এখন 2 ফুট নিচু ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙনে দুর্ভোগ যেন কাটছেই না নদী তীরবর্তী উপকূলীয় 2 উপজেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষের। মেঘনার ভাঙনের কবলে পড়ে ভেড়িবাঁধটির 3টি স্থান ক্ষতিগ্রস্ত হলে পানি উন্নয়ন বোর্ড ওইসব স্থানে রিংবাঁধ দিয়ে লোকালয় রক্ষার উদ্যোগ নেয়। কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকায় এখন বর্ষায় লোকালয়ে পানি ঢুকে আবারও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি ডুবে যায়। আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েন তারা। তাই বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি তাদের। অনেকদিন পর্যন্ত মাটি এবং পালায় নেই, ঠিক আছে, এই কারণে আমাদের এই ভেড়িটা অনেক নিচু হয়ে গেছে। দুল্লাকালে আইলে বান্ধে যা, বর্ষা আইলে আবার পানি ঢুকে, এদিক দিয়ে বান্ধে ওদিক দিয়ে পানি ঢুকে। এই কাজ না করাতে আমাদের এই ভিতরের যত ফসলাদি গরিবদের যত মনে করেন ঘর বাড়ি, এদের ফসলাদি প্রত্যেক বছর নষ্ট হয়ে যাইতেছে। টেকসই বেড়িবাঁধ না হওয়ার কারণে এবং এটা ভেঙে যাওয়ার কারণে আমাদের ফসলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। এই বিষয়টা জেলা প্রশাসকের কাছে জানাইছি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে জানাইছি। বেড়িবাঁধটির বেহাল দশার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, বর্ষার আগেই সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ বছরে হয়েছে কি আপনার কিছুটা বেড়িবাঁধের দিকে নদী সরে আসছে, সেক্ষেত্রে নদীর যেন বেড়িবাঁধটা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, এর জন্য আমরা ওখানে জিওব্যাগ ডাম্পিং শো যেটা করার প্রয়োজন সেটাই করছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি বিষয়টা নিয়ে। মজুচৌধুরীহাট থেকে কমলনগরের মতিরহাট পর্যন্ত বেড়িবাঁধটির দৈর্ঘ্য 2.8 কিলোমিটার। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে আহত হয়েছেন 2 শ্রমিক। ভোরে খাবারের খোঁজে চকরিয়ার খ্রিস্টানপাড়ায় হানা দেয় 2টি বন্য হাতি। এ সময় বেশ কয়েকটি ঘর ভেঙে এবং ফসল নষ্ট করে। এক পর্যায়ে ফসলের জমি বাঁচাতে হাতিগুলোকে ধাওয়া করেন স্থানীয়রা। পরে পালিয়ে যাবার সময় সাফারি পার্কের পাশে নির্মাণ শ্রমিকদের ঘরে আক্রমণ করে হাতি দুটি। এতে গুরুতর আহত হন 2 শ্রমিক। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি বসতঘর থেকে 2টি ম্যাগাজিন, গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর আগে গত 29 মার্চ রাতে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় মোটরসাইকেলে থাকা একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে নগরীর চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। এ সময় গুলিবর্ষণে 2 জন নিহত ও আহত হন আরও 2 জন। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও পর্যাপ্ত ইলিশ নেই চাঁদপুরের বাজারে। এতে আকার ভেদে দামও বেশ চড়া। নিষেধাজ্ঞা শেষে শহরের বড় স্টেশনে ইলিশের সরবরাহ ভালো থাকার কথা, কিন্তু দক্ষিণের সাগরে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। ফলে সরবরাহ কম দামেও আগুন। দূর দূরান্ত থেকে ইলিশ কিনতে বাজারে এসে হতাশ ক্রেতারা। তবে ইলিশের ভরা মৌসুমে সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান বিক্রেতারা। জমজমাট রাঙামাটির পর্যটন শিল্প। প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর পদচারণায় মুখর। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং হয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। বিস্তৃত কাপ্তাই হ্রদ, শান্ত নীল জলে ঢেউ তুলে ছুটে চলেছে ইঞ্জিন চালিত নৌকা। এদের কারো গন্তব্য শুভলং, কেউ বা যাচ্ছেন ঝুলন্ত সেতুতে। চলতি পথে পর্যটকরা উপভোগ করছে হ্রদ আর সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য। শুধু হ্রদ নয়, রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। কেউ পরিবার, কেউ বা বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছেন পার্বত্য অঞ্চলে। পাশাপাশি স্থানীয় তাঁতে বোনা কাপড়ের দোকানেও বেড়েছে ভিড়। মে দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে 3 দিনের বন্ধের কারণে পর্যটকের এই চাপ। খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য দেখে। লেক টেক ঘুরলাম, টরালে সারাদিন ভ্রমণ করলাম। আমাদের দেশটা এত সুন্দর, আসলে না আসলে বলা মুশকিল। লেকে ঘুরছে, নৌকাতে ঘুরছে, এখানে এসেছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। যাদের মনের মধ্যে কষ্ট আছে বা অনেক অশান্তিতে আছে, আমি মনে করি যদি তারা একটু এখানে এসে একটু ঘুরে যায়, আমি মনে করি যে অনেক ভালো লাগবে তাদের কাছে। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং রয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। রুম বুকিং প্রায় 90% বুকিং রয়েছে। আশা রাখি 100% হবে। এছাড়া আমার যে বিনোদন কেন্দ্রগুলোতে প্রায় আশানুরূপ দর্শনার্থী আগমন ঘটছে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে চলতি সপ্তাহের ছুটিতে রাঙামাটিতে প্রায় 50,000 পর্যটক এসেছেন। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার পর চট্টগ্রামে আজ শুরু হচ্ছে হজযাত্রা। প্রথম দিন 419 যাত্রী নিয়ে ছেড়ে যাবে বিমান। মোট 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন প্রকল্প। বেড়েছে খরচও। ওয়াসার অদক্ষতাকেই দুষছেন বিশেষজ্ঞ। দ্রুত এগোচ্ছে কাজ, দাবি কর্তৃপক্ষের। এবং রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে শত শত একর জমি চাষের অযোগ্য। ক্ষতিগ্রস্ত কক্সবাজারের হাজারো কৃষক। উখিয়া টেকনাফের নদী খাল পরিণত ড্রেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।